আসসালামু আলাইকুম। লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা বলেছিলাম আমাদের জব ইংলিশ বইয়ে টোটাল 101টা গুরুত্বপূর্ণ রুলস আছে, যে নিয়মগুলো নিয়ে আমরা রেগুলার আলোচনা করব। এর আগে আমরা অলরেডি 20টা নিয়ম নিয়ে আলোচনা করেছি, 20টা রুলস নিয়ে, যেখানে আপনারা অনেক বেশি সাড়া দিয়েছেন। এজন্য আমরা আজকে রুল 21 নম্বর থেকে শুরু করব। মোটামুটি আপনারা যে কোনো সরকারি চাকরিতে এই নিয়মগুলো যদি ভালোভাবে পড়তে পারেন, তাহলে দেখা যাবে যে 70 থেকে 80% এখান থেকে আপনারা কমন পাবেন। আর আমাদের জব ইংলিশ বইটা মোটামুটি প্রাইমারি নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর যে কোনো চাকরির জন্য মোটামুটি আপনাকে অনেক বেশি সহায়তা করবে। যে কোনো চাকরির প্রিপারেশনের জন্য অনেক বেশি সহায়তা করবে এই বইটা, কারণ এটা প্রাইমারি নিবন্ধন, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর চাকরির সিলেবাসে রচিত। তো আমাদের এই জব ইংলিশ বইটা মোটামুটি সারা বাংলাদেশে পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে বইটা হাতে নিয়ে দেখতে পারেন। এখন আসেন, আজকে আমরা 21 নম্বর রুলস প্রথমে যেটা আছে, এটা হচ্ছে এই নিয়মটা হচ্ছে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, এগুলোর ব্যবহার আমরা নর্মালি দেখা যায় সাক্ষাতের সময় কার সাথে দেখা হলে আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করি, যেমন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। আর বিদায় বেলায় কারোর সাথে যদি আমরা যখন কথা বলা শেষ বা কোনো একটা কাজ শেষ, তখন আমরা বিদায় জানাই থাকে, তখন আমরা গুড নাইট অথবা গুড বাই এই দুইটা জিনিস ইউজ করি। এখন আসেন যে গুড মর্নিং, গুড মর্নিং কখন ইউজ করি? গুড মর্নিং আপনি চাইলে সকাল থেকে বা শেষটার থেকেও বলা চলে, যে সকাল থেকে আপনি 12টার আগ পর্যন্ত আপনি চাইলে গুড মর্নিং ইউজ করতে পারেন। তারপর 12টার পর থেকে আপনি চাইলে গুড ইভিনিং ইউজ করতে পারেন। সন্ধ্যার আগ পর্যন্ত, 12টার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত আপনি গুড ইভিনিং ইউজ করতে পারেন। আর যখন সন্ধ্যার পর থেকে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত তখন আপনি গুড আফটারনুন ইউজ করতে পারেন। আর গুড নাইট কখন ইউজ করবেন? রাত্রির বেলা যখন আপনি একদম ঘুমাতে যাবেন, যে তার সাথে আর দেখা হওয়ার সম্ভাবনা নেই বা দেখা হবে না, তখন আপনি গুড নাইট। আর কারোর সাথে কথা বলার সময়, সাপোজ আমি সকালবেলা 11টা থেকে কারোর সাথে কথা বললাম, তখন আমি শুরু করলাম গুড মর্নিং দিয়ে, আর যখন চলে যাচ্ছি তখন আমি গুড বাই বলতে পারি। তো এগুলো দেখা যাচ্ছে পরীক্ষায় আসে, যেমন দ্য গ্রেটিং টু বি ইউজড অফ 11:30 PM, 11:30 আমরা কোন গ্রেটিংটা ইউজ করি? যেখানে PM আছে, PM রাত্রি বোঝাইছে, PM AM থাকলে সকাল, তো PM রাত্রি। তো আমি বলছি যে রাত্রি ঘুমানোর আগ পর্যন্ত, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমরা গুড ইভিনিং ইউজ করব। কি ইউজ করব? গুড ইভিনিং। এখানে একটু উল্টো হয়েছে, দেখেন, আমরা নর্মালি 12টার পর থেকে গুড আফটারনুন ইউজ করব। 12টার সকাল 12টা 12টার পর থেকে, দিন 12টার পর থেকে আমরা গুড আফটারনুন, আর সন্ধ্যা পর্যন্ত, আর একদম রাত পর্যন্ত ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত আমরা গুড ইভিনিং ইউজ করব। তাহলে আমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। যেমন এখানে বলা আছে দ্য গ্রেটিং টু বি ইউজড অফ 11:30 PM, রাত 11:30 আমরা কোন গ্রেটিং ইউজ করব? গ্রেটিং বলছে কোন সম্ভাষণটা আমরা ইউজ করবো, এটা কিন্তু আমি বলছি গুড ইভিনিং, এখানে ইউজ হবে গুড ইভিনিং, গুড নাইট হবে না, কারণ এখানে বলছে গ্রেটিং কোনটা আমরা ইউজ করবো। এখানে বলছে না যে রাত 11টার সময় 11:30 বিদায় জানানোর সময় কোনটা ইউজ করতে হবে। যদি ওইটা বলা থাকতো তাহলে হয়তো গুড নাইট, কিন্তু যেহেতু আমাদের বলা আছে গ্রেটিং ইউজ করবো কোনটা, এটা অবশ্যই কি গুড ইভিনিং, রাত্রের বেলায়, রাত 12টার আগ পর্যন্ত যে কোনো সময় আপনি গুড ইভিনিং বলতে পারেন। সন্ধ্যার পর থেকে 12টার আগ পর্যন্ত আপনি গুড ইভিনিং ইউজ করতে পারেন। টু গেট সামওয়ান এট 10 AM, কারোর সামনে আপনি যদি 10টার দিকে পড়ে যান, আপনি 10টার দিকে কারোর সাথে দেখা হলে ওইসে কি করব? এখানে বলছে গুড মর্নিং, গুড নাইট, গুড, আমরা নর্মালি ইউজ করব কি? এখানেও আমরা কি ইউজ করব? দেখেন যে গুড ইভিনিং, এখানেও ইউজ করবো গুড ইভিনিং। দেখেন এই কোশ্চেনগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসছে, আমরা কিন্তু নর্মাল জিনিসগুলো বুঝি না। তাহলে আমরা আরেকবার একটু মনে রাখি যে গুড মর্নিং ইউজ করব, গুড মর্নিং ইউজ করব যে 12টার আগ পর্যন্ত, সকাল 12টার আগ পুরো পর্যন্ত, আর 12টার পর থেকে সন্ধ্যার আগ পর্যন্ত আমরা ইউজ করব গুড আফটারনুন, আর সন্ধ্যার পর থেকে রাত 12টার আগ পর্যন্ত আমরা ইউজ করব গুড ইভিনিং। কিন্তু যদি আমরা কাউকে একদম গুড নাইট দিয়ে দেই, যে তার সাথে আর দেখা হবে না রাত্রে, তো তখন আমরা গুড নাইট ইউজ করতে পারি রাত্রিবেলায়, বিদায় বেলার সময়। বাট দেখা হলে আমরা অবশ্যই গুড ইভিনিং ইউজ করব। আর একটা হচ্ছে যে গুড বাই হচ্ছে যে সকালবেলা বা যে কোনো সময় আমরা কারোর সাথে কথা বললাম, কথা বলার পরে তাকে বাই জানানোর সময় আমরা কি গুড বাই বলে দিতে পারি দিনের বেলায়।
তাকে আমরা গুড বাই বলে দেব। তো এইগুলো এখান থেকেও কিন্তু চাকরির পরীক্ষায় কোশ্চেন আসে, আপনারা দেখেছেন। এরপর আসেন যে এ এবং এন এর ব্যবহার। আমরা নর্মালি জানি কি জানি, বাউলের পূর্বে এন বসে, এটা সবাই জানি যে বাউল কোনটা, এ, ই, আই, ও, ইউ। এই পাঁচটার যদি কোনো ওয়ার্ডের পূর্বে থাকে তাহলে তার পূর্বে কি বসে, এ বসে, আর কনসোনেন্টের পূর্বে এন বসে। কনসোনেন্টের পূর্বে কি বসে, এ বসে, আর আপনার হচ্ছে গিয়ে বাউলের পূর্বে এন বসে। কিন্তু এখানে আমরা দেখব যে দেখেন, যে আমি যদি বলি যে আপনার এখানে যেমন একটা আছে অ্যান অনেস্ট, এখানে দেখেন অনেস্ট আমরা কি উচ্চারণ করতেছি, অনেস্ট, এইচের উচ্চারণ কিন্তু এখানে উজ্জ আছে, এইচের উচ্চারণ কিন্তু উজ্জ আছে, অনেস্ট, এখানে কিন্তু অনেস্ট আমরা বলতেছি, হনেস্ট কিন্তু বলতেছি না, বলতেছি অনেস্ট। এরকম যদি কোনো ওয়ার্ড থাকে যে শুরুতে এইচ আছে, তার উচ্চারণটা উজ্জ আছে, তখন তার পূর্বে, এটা কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু তার পূর্বে এন বসবে। যেমন এন অনেস্ট, এন এয়ার, দেখেন ই আই আর, এয়ার উচ্চারণ করতেছি, হেয়ার কিন্তু আমরা বলতেছি না, এন এয়ার। অনারেবল, ও এন ও আর এ বি এল ই, এইচটা এখানে উজ্জ থাকতেছে। তাহলে এগুলোর পরিবর্তে আমরা কি বসাবো, এন বসাবো। এগুলো কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হচ্ছে, তার পূর্বেও আমরা এন বসাচ্ছি। আরেকটা আসেন যে আমরা নর্মালি কি আমরা বলছিলাম যে যেমন অ্যান আমব্রেলা, অ্যান এলিফ্যান্ট। তো আমরা নর্মালি কি জানি, এখানে ইউ ই এগুলো হচ্ছে বাউলের পূর্বে এন বসে। কিন্তু যদি আমরা দেখি যে ইউ এর উচ্চারণ অনেক সময় দেখেন ইউ এন আই কিউ ইউই, ইউনিক কোনো ওয়ার্ডের শুরুতে যদি ইউ উচ্চারণ হয়, যেমন এ ইউনিক, তখন এটা কিন্তু কি ইউ দিয়ে শুরু হচ্ছে, যেটা হচ্ছে বাওয়েল থাকা সত্ত্বেও তার পূর্বে এ বসবে, ইউনিক। যেমন এ ইউরোপিয়ান, দেখেন ইউ আছে, তাহলে কোনো ওয়ার্ড উচ্চারণের সময় যদি প্রথমে ইউ থাকে, এই উচ্চারণটা যদি পান, তাহলে তার পূর্বে এটা নর্মালি কি বসার কথা ছিল, যেহেতু এখানে বাওয়াল ছিল, এখানে বসার কথা ছিল এন, কিন্তু এন না হয়ে এখানে এ হবে। ঠিক আছে, এটা আপনারা বুঝেছেন। যে আর একটা দেখেন যে এ ওয়ান এটা হইতেছে, এটাতে ব্যতিক্রম, দেখেন এ 1 টাকা নোট, আবার এ ওয়াইসিস। তো এই দুইটা আপনাকে মনে রাখতে হবে, এটা কিন্তু খুব বেশি আসে যে এ 1 টাকা নোট। হ্যাঁ, এটা অনেকে এন দিয়ে ফেলেন, এটা হচ্ছে টাকার নামের পূর্বে, বা এটা হচ্ছে ওয়ানের পূর্বে। এটা মনে রাখবেন যে ওয়ানের পূর্বে সবসময় এ বসবে, এটা কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসছে। যেমন দিস ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, দিস ইজ ড্যাশ ওয়ান আইড ম্যান, এখানে কিন্তু এ হবে, 1 টাকা নোট, এ 1 টাকা নোট। এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে বিশেষ করে এটা বেশি আসে যে অ্যান অনেস্ট অ্যান্ড এর। তো আপনি যদি এই জিনিসগুলো মুখস্থ রাখেন, মোটামুটি এই ছকটা যদি জাস্ট মুখস্থ রাখেন, আমাদের মোটামুটি আপনি এখান থেকে কম পাওয়ার সম্ভাবনা খুব বেশি। এই ছকটা থেকেই বিগত চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এগুলোই আসছে। তো আপনি চেষ্টা করবেন যে এগুলো মুখস্থ রাখার। পরবর্তীতে আমরা যে এটা দেখাবো, যে নিয়ম 23 নম্বর আমরা একটা রুলস দেখাবো। দেখেন, অ্যানাপ নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ করে। অ্যানাপ হইতেছে কি সবসময় নাউন কাকে বলে, কোনো কিছু নামের পূর্বে। অ্যানাপ সবসময় কোনো নামের পূর্বে বসবে, নাউনের পূর্বে বসা মানে নামের পূর্বে বসা। এখন দেখেন যে নামের পূর্বে বসে, যেমন ডু ইউ হ্যাভ ড্যাশ টাইম যদি থাকতো, যেমন অ্যানাপ টাইম টু টক নাও। দেখেন এখানে টাইমটা হচ্ছে কি নাউন, আমি কি বলছি, অ্যানাপটা সবসময় নাউনের পূর্বে বসবে। তো নাউনের পূর্বে এখানে যে ডু ইউ হ্যাভ অ্যানাপ টাইম টু টক নাও, তোমার কি এখন পর্যাপ্ত সময় আছে কথা বলার জন্য, এরকম একটা কথা বোঝানো হয়েছে। এরপরে দেখেন, এজ 16 years old ইজ নট, দেখেন ইজ নট ড্যাশ টু ভোট ইন ন্যাশনাল ইলেকশন। এর খাদ্য অধিদপ্তর আসছে 2009 সালে। এখন দেখেন, আমরা বলছিলাম অ্যানাপ কি বসবে, অ্যানাপ সবসময় নাউনের পূর্বে বসে। এখানে কি বসবে, অ্যানাপ বসবে নাউনের পূর্বে। আমরা দেখব যে এখানে অপশন দেখেন 4টে আছে, আপনি কীভাবে সিলেক্ট করবেন। এখানে দেখবেন নাউনের পূর্বে কোনটা আছে, যেমন হচ্ছে ওল্ড অ্যানাপ। দেখেন এটা কিন্তু অনেকে মুখস্থ করছেন, ওল্ড অ্যানাপ। এখানে নাউন আছে, নাউনের পরে অ্যানাপ বসে না, অ্যানাপ বসে কার পূর্বে, নাউনের পূর্বে। ওল্ড হচ্ছে বৃদ্ধ, এটা হচ্ছে নাউন। এখানে দেখেন এজ ওল্ড এজ তো বসেই না।
এখানে দেখেন যে ওল্ড এনাফ, এটা হচ্ছে নাউন, নাউনের পূর্ব রয়েছে ওল্ড এনাফেস, এটাও কিন্তু বসে না। তাহলে আমরা কিন্তু খুব সহজে এটা আমরা ইন্ডিকেট করতে বলতেছি যে ইন্ট কি এনাফ ওল্ড, এ 16 years old is not enough old to vote in ন্যাশনাল ইলেকশন। তো আশা করি বুঝতে পারছেন, এটা অনেকে মুখস্থ করছেন, এটা কিন্তু অনেক চাকরির পরীক্ষা আসে, বাট আমি কিন্তু এখন দেখিয়ে দিলাম যে কেন এটা হয়েছে। এরপর আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, ক্লোজ অ্যান্ড ফ্রেজ চেনার উপায়, মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চাকরির পরীক্ষায়, বিশেষ সহ যে কোনো চাকরির পরীক্ষায় এখান থেকে কোশ্চেন হয়। তো আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আলোচনা করব। একটু খেয়াল করবেন যে নাউন ক্লজ বা ফ্রেজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বা ফ্রেজ, একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। তিনটা জিনিস আপনারা মনে রাখবেন যে নাউন তো আমরা চিনি যে নাউন ইজ এ নেম অফ এনিথিং, কোনো কিছুর নামকে নাউন বলা হয়। যেখানে নাউন বসতে পারে ঠিক সেই জায়গায় নাউন ক্লোজও বসতে পারে। আর ক্লোজটা হচ্ছে কি, ক্লোজটা হচ্ছে এক গুচ্ছ ওয়ার্ড, মানে দুইয়ের অধিক ওয়ার্ড থাকবে, যেখানে একটা সাবজেক্ট থাকবে আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। ক্লোজ হচ্ছে কি দুইয়ের অধিক গুচ্ছ ওয়ার্ড, দুইয়ের অধিক থাকবে, দুইটা থাকতে পারে, তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, এরকম দুইয়ের অধিক থাকবে। আর যেখানে একটা ফাইনাইট ভার্ব থাকবে, ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্বের সাহায্যে আমরা টেন্স চিনতে পারি, টেন্স চেনা যায়, তো এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমাদের এখন ক্লোজ আমরা খুব সহজে পরীক্ষা আসে যে এটি কোন ক্লোজ, নিচে আন্ডারলাইন করা অপশনটি কোন ক্লোজ, আমরা এটা দিয়ে দেখবো। দেখেন এটা 38তম বিসিএস আসছে, এটার তারপরে আছে দেখেন যে এটা যে থানা শিক্ষা অফিসার 99 আসছে। তো অনেক কোশ্চেন আছে ক্লোজ থেকে। এখন দেখেন আমাদের সবচেয়ে সহজ আমরা যে সিস্টেমটা আমরা নর্মালি যদি আমরা বলি যে সাবজেক্টের জায়গায় ক্লোজ বসে, কোন জায়গায়, সাবজেক্টের জায়গায়। যদি আপনি দেখেন কি দুই বা ততোধিক ওয়ার্ড, তার সাথে একটা সাবজেক্ট আছে আর কি আছে একটা ফিনিট ভার্ব আছে, তখন আপনি মনে করবেন একটা ক্লোজ। একটা সাবজেক্টের জায়গায় বসতে পারে, অবজেক্টের জায়গায়ও বসতে পারে, প্রিপোজিশনের পর বসতে পারে, আবার ভার্বের পরও বসতে পারে, তিনটা জায়গা। কিন্তু আমরা সহজ কথা যদি এটা মনে রাখতে চাই যে কোনো বাক্যে ক্লোজ বা ফ্রেজের পরিবর্তে ইট বসালে, ক্লোজ বা ফ্রেজের পরিবর্তে ইট বসালে যদি আমরা বাক্যের একটা অর্থ পাই, যদি বাক্যের একটা অর্থ পাই তখন সেটা হয়ে যাবে নাউন ক্লোজ। যে কোনো বাক্যে আমরা ইট বসানোর ফলে যদি কি, যেমন যে অপশনটা দেওয়া থাকবে, যার নিচে আন্ডারলাইন করা থাকবে, ঠিক সেই জায়গার নিচে আমরা ইট বসাবো। ইট বসানোর ফলে যদি আমরা দেখি যে এটা একটা অর্থ প্রকাশ করছে, তখন এটা নাউন ক্লজ। আর যে জায়গাটুকু এই যে এটা কিন্তু নাউন ক্লোজ চেনার উপায়। আর অ্যাডজেক্টিভ ক্লোজ চেনার উপায় হচ্ছে যে কোনো বাক্যে ক্লোজ বা ফ্রেজ মুছে ফেলার পর যদি অর্থ ঠিক থাকে, মানে আমাদের যেমন এটা বলা আছে, দেখেন এটা বলছে যে কোন ক্লোজ, এটা কোন ক্লোজ, তো এটা আমরা কেটে দেবো। কেটে দেওয়ার ফলে যদি দেখি যে এটা পূর্ণাঙ্গ একটা অর্থ প্রকাশ করছে এই বাক্যটা, তখন এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ ক্লজ। আর এই দুইটা যদি না হয় তাহলে বাকিগুলো হবে কি অ্যাডভার্বিয়াল ক্লজ বা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন আসেন আমরা নির্ণয় করব। এখানে আমরা প্রথমে যদি আসি, দেখেন দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট, দিস ইজ দ্য বুক হুইচ আই লস্ট। আমি বলছিলাম কি যে আপনি প্রথমে ইট বসাবেন, এখানে আমরা ইট বসিয়ে দেখলাম, এইটুকুর পরিবর্তে যেটুকু নিচে আন্ডারলাইন করে থাকবে তার নিচে ইট বসালাম। দিস ইজ দ্য বুক ইট, এটা কোনো অর্থ প্রকাশ করতেছে, দিস ইজ দ্য বুক এটা কিন্তু অর্থ প্রকাশ করতেছে ইট, ইহা, এটা কোনো কিছু বোঝাচ্ছে না, মানে এখানে ইট বসালে কোনো কিছু হচ্ছে না, তার মানে এখানে ইট বসানো যাবে না, এটা অর্থ দিচ্ছে না। কিন্তু আমরা যদি এটুকু কেটে দিই, দেখেন দ্বিতীয় যে অপশনটা বলছিলাম যে যেটা ক্লোজ, যেটা নিচে আন্ডারলাইন করা থাকবে বা যেটা ক্লোজ বোঝাবে, ওইটা যদি কেটে দেওয়ার পর যদি অর্থ দেয়, যেমন দিস ইজ এ বুক, ইহা একটি বই, এটা কিন্তু অর্থ দিতেছে, তার মানে আমরা কি বলছিলাম, এটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন এটা 38তম বিসিএসে আসছে, তাহলে আপনি বুঝে গেলেন এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তারপরে আসেন হি ইজ অ্যান আই শোর টু মি, এই সম্পন্ন নিচে দাগ বলা হয়েছে যে এটা কোন ক্লজ। আমি বলছিলাম যে বার্বের পরে যা থাকবে, বার্বের পরে ডিরেক্ট যে ক্লোজটা দেওয়া আছে, ওই কোনো যদি ক্লোজ দেওয়া থাকে বার্বের পরে, তাহলে ওইটা হবে নাউন ক্লোজ। যেহেতু হি ইজ, এটা কিন্তু অবজেক্টের জায়গায় বসছে, বার্বের পরে হি ইজ ড্যাশ, তাহলে এটা কি হচ্ছে নাউন ক্লোজ, যেহেতু বার্বের পরে আসছে বা প্রিপোজিশনের পরে যদি থাকে বা অবজেক্টের জায়গায় থাকে, তাহলে এটা হচ্ছে কি নাউন ক্লোজ। অথবা হি ইজ ইট, সে হয় ইহা, এটাও কিন্তু বসাইতে পারেন, তখন কিন্তু ইহা কিন্তু অর্থ দিচ্ছে। আমি গেছিলাম কি ইট বসাবেন, যে ক্লোজ থাকবে
সে ওইটার পরিবর্তে ইট বসিয়ে দেখবেন হি ইজ ইট, সে হয় ইহা। এটাও কিন্তু একটা অর্থ দিচ্ছে। তার মানে এটা কি নাউন ক্লজ, আমরা দুইভাবেই পরীক্ষা করতে পারি। এরপর আসেন আর কাছে স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। কি বলছে যে আঘাত করো যখন কি লোহা গরম হয়। এখন দেখেন আমি যদি এখানে যদি ইট বসাই, এটার পরিবর্তে স্ট্রাইক ইট, স্ট্রাইক ইট দিয়ে কি বোঝাচ্ছে? স্ট্রাইক ইট, আঘাত করো ইহা, এটা কোনো অর্থ দেয়? অর্থ দেয় না। আবার এটা যদি কেটে দেই, দেখেন স্ট্রাইক আঘাত করা, স্ট্রাইক আঘাত করা, এটাও কিন্তু কোনো মানে পূর্ণাঙ্গ কোনো কি দিচ্ছে না, অর্থ দিচ্ছে না। তার মানে আমরা বলতে পারি যে এটা মধ্যে ইট বসালেও কোনো অর্থ পাচ্ছি না, এটুকু কেটে দিলেও আমরা কোনো অর্থ পাচ্ছি না। তার মানে এটা কি? এটা হচ্ছে কি অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে নাউন ক্লজ কোনটা, অ্যাডজেক্টিভ ক্লজ কোনটা, অ্যাডভার্বিয়াল ক্লজ কোনটা। এগুলো কিন্তু চাকরির পরীক্ষায় আসে। দেখেন এটাও 38তম বিসিএস আসছে, এটাও আসছে, আর অনেক চাকরি পরীক্ষায় আসছে। আমরা যেহেতু প্র্যাকটিস সেটে প্র্যাকটিসগুলো নিয়ে আলোচনা করা আছে, যে অধ্যায় ভিত্তিক যেখানে আলোচনা করা হয়েছে সেখানে কিন্তু এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। আমরা জাস্ট আপনাদেরকে 101টা যে গুরুত্বপূর্ণ রুলস, আপনারা এইগুলো একদম মানে বুঝে বুঝে টু দ্য পয়েন্টে পড়তে হবে। এরপর আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের প্র্যাকটিস সেটের উপরে ভিডিও মানে যে আমাদের মূল যে বইটা দেখেন, মূল বই কিন্তু সম্পূর্ণ বইয়ের উপরে কিন্তু এগুলো নিয়ে আলোচনা করা আছে একটা অধ্যায়ের উপরে। তো সেখানে আরও বিস্তারিত পাবেন। বাট আমরা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো 101টা নিয়মের মধ্যে নিয়ে আসছি। আর আশা করি যে আপনারা বুঝতে পারছেন। তাহলে আমি আরেকবার একটু আপনাদেরকে ক্লোজটা নিয়ে আরেকবার একটু ধারণা দিই, যে কোনো ক্লোজ এর পরিবর্তে একটা সেন্টেন্সে কোনো ক্লোজ হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ড যেখানে একটা সাবজেক্ট আর একটা ফাইনাইট ভার্ব থাকবে। এটা দেখলে আপনি বুঝবেন যে এটা একটা ক্লোজ। আর এই ক্লোজের পরিবর্তে যে যার নিচে আন্ডারলাইন করে থাকবে, যেটা উল্লেখ করে থাকবে যে এটি নিচে আন্ডারলাইন করা অপশনটি কি কোন ক্লোজ, তো ওইটার পরিবর্তে যদি আপনি ইট বসান, ওইটার পরিবর্তে ইট বসালে যদি দেখেন যে পূর্ণাঙ্গ একটা অর্থ দিচ্ছে, তাহলে হবে নাউন ক্লোজ। আর ইট বসানোর পর যদি কোনো অর্থ না দেয়, তাহলে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর যদি দেখেন যে না এটা কি, যেমন এটার মতো, এটা আমরা কেটে দিয়েছিলাম হুইচ আই লস্ট, কিন্তু আমরা দেখতাম দিস ইজ এ বুক, এটা একটা পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করছিল। তাহলে এটা হয়ে যাবে কি অ্যাডজেক্টিভ ক্লজ, মানে কেটে দেওয়ার পর ওই যে ক্লজটা নির্ণয় করতে বলবে, ক্লজটা কেটে দেওয়ার পরও যদি কি পূর্ণাঙ্গ অর্থ প্রকাশ করে, তখন ওইটা কি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। আর আপনি ইট বসানোর পরও যদি কোনো অর্থ না দেয় এবং কেটে দেওয়ার পরও যদি কোনো অর্থ না দেয়, তাহলে এটা কি অ্যাডভার্বিয়াল বা অ্যাডভার্ব ক্লজ। আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যারা ম্যাথে দুর্বল, আমাদের কিন্তু টোটাল 3টা বই আছে মোটামুটি প্রিলির জন্য। আপনারা এই 3টা বই যদি পড়েন, জব ইংলিশ, জব ম্যাথ, জব ডাইজেস্ট, মোটামুটি যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় টিকার জন্য যে মার্ক দরকার এটা পাবেন, এতটুকু বলতে পারি। আর আমাদের রিটেন ম্যাথের জন্য যারা ডিটেলস ম্যাথ করতে চান, তাহলে আমাদের জব রিটেন ম্যাথ রয়েছে। আমাদের মোট 4টা বই বর্তমানে বাজারে। তো মোটামুটি বইগুলো অনেক পপুলার, আপনি চাইলে বইগুলো দেখতে পারেন। আর আমাদের বইগুলো মোটামুটি প্রাইমারি নিবন্ধন আর তৃতীয় শ্রেণীর চাকরির সিলেবাসে লেখা, এগুলো বিসিএস বা ব্যাংকের সিলেবাসে নয়। এজন্য আমাদের বইগুলো খুবই ছোট এবং সাজেশন ভিত্তিক। মোটামুটি এই বইগুলো, এই 3টা বই যদি আপনি পড়েন, তাহলে আপনি টিকার জন্য যে মার্ক দরকার, এতটুকু বলতে পারি, আপনারা এই মার্কগুলো খুব সহজে ক্যারি করতে পারবেন আমাদের এই 3টা বই থেকে। আর আপনার যদি মনে হয় যে আপনি রিটেন পরীক্ষা দেবেন, অধিকাংশ চাকরি পরীক্ষায় রিটেন হয়, তো সেজন্য আপনাকে আমাদের জব রিটেন ম্যাথ বইটা দেখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।